আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব রমজান মাসে একজন পরীক্ষার্থীর কেমন রুটিন হওয়া উচিত। রমজান মাসটা সাধারণত আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এই যে রমজান মাসটা মোটামুটি সবার লাইফস্টাইলে একটা পরিবর্তন নিয়ে আসে। আমাদের ঘুমের একটা পরিবর্তন হয়ে যায়, আমাদের খাওয়া দাওয়ার একটা পরিবর্তন আসে, সব কিছু মিলিয়ে পড়াশোনারও কিন্তু পরিবর্তনটা হয়, যেহেতু আগে অনেক দিনের একটা অভ্যাসের সাথে হুট করে একটা পরিবর্তন চলে আসতেছে। তো এই রমজান মাসের রুটিনে একজন তুমি সবচেয়ে বড় কথা হচ্ছে একজন পরীক্ষার্থী, যদি অন্য ক্লাসের কথা আমি বলি, অন্যান্য স্টুডেন্টরা তারা যদি একটু এদিক সেদিক করেও কোনো সমস্যা নাই, কিন্তু একজন পরীক্ষার্থী হিসেবে এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগানো উচিত। ধর্মীয় অনুশাসন মেনেও তুমি কিভাবে তোমার এই সময়টাকে কাজে লাগাইতে পারো সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ক্লাসভেল একটি কোর্স শুরু করেছে মাত্র 1 মাসের জন্য, কিন্তু এই 1 মাসেই তুমি অনেক বেটার কিছু পাবে। তোমার যদি মনে করো যে তুমি কোনো গ্যাপ আছে, তোমার একটু দুর্বলতা আছে, একটু কেয়ার দরকার, কারোর কাছে তোমার প্রবলেমগুলি একটু শেয়ার করা দরকার, তুমি নির্দ্বিধায় ক্লাসভেলের এই কোর্সে ভর্তি হতে পারো। কোনো প্রবলেম, কোনো সমস্যাটুকুই তো তোমার দরকার। মনে করো যদি তুমি এমন হইলো 10 মার্কসও তোমার বাড়লো এই এই কোর্সটার কারণে, 10 মার্কসও কিন্তু অনেক বড় একটা ইফেক্ট। তুমি 80+ বা 80 A+ তুমি পাও নাই কতর কারণে, তুমি কিন্তু 10-এর কারণে পাও না, 70, তাহলে আর 10 মার্কস পাইলে কিন্তু তুমি A+ পাইতে পারো। তুমি পাস করতে পারছো না, আর আর 10 মার্কস যেটা তোমাকে নিশ্চিত করা হবে, তাহলে এটা তো অনেক বড় একটা বিষয়, তাই না? তো যারা আমার কথা বুঝো, যারা মনে করো যে হ্যাঁ ঠিক আছে আপুকে আমাদের দরকার, তারা ভর্তি হতে পারো। আর যারা আমার কথা বোঝো না, তাদের দরকার নেই। স্বাভাবিকভাবে সবাই বুঝবে এমন কোনো কথা না, ঠিক আছে? আমাদের কোর্স ফি 300 টাকা। তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? 01830302122। আর একটি কথা, 300 টাকা আসলে খুবই সামান্য। কেন দেখো, আমি ইচ্ছে করি 300 টাকাটা রেখেছি বা বলেছি, কারণ হয়তো আমি পরে আরও কোর্স আনবো 24 সাল 25 সালে যারা আছো তাদের জন্য। কিন্তু আমি 23 সাল দিয়ে শুরু করেছি, আমার চ্যানেলটা খুব বেশি দিন হয়নি। তো যেহেতু আমি তাদের প্রতি একটা ভালোবাসা বলো বা সব কিছু মিলে যাতে সবাই ভর্তি হতে পারে, তাদের সবার কথা বিবেচনা করে কোর্স ফিটা কম রাখা হয়েছে। যাতে আমি আমি চাই তোমরা যাতে বলো যে আপু আমাদের দিয়ে শুরু করেছে, আপুর কাছ থেকে আমরা কিছু পেয়েছি, আপুর গাইডলাইনে আমরা থাকতে পেরেছি। তো তাদের এই ভালোবাসার প্রতিদানই বলতে পারো এটা। চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো যেটা বলছিলাম যে আমাদের লাইফে যে চেঞ্জটা নিয়ে আসে এটা, এখন এই যে চেঞ্জ সব কিছু মিলিয়ে আমাদেরকে ধর্মীয় অনুশাসনও মানতে হবে, আবার আমাদের দেখা যায় আমাদের পড়াশোনাটাও করতে হবে। কারণ কি, যদি এমন হইতো যে রমজানের 4 মাস পরে পরীক্ষা, রমজানের 6 মাস পরে পরীক্ষা, তাহলে ওকে, আমাদের এতটা টেনশন আমরা করতাম না। কিন্তু এখন যেটা হয়েছে, রমজানের ঠিক হয়তো 6 থেকে 7 দিন সময় পাবো। রমজানের পরে আমরা 30 তারিখে আমাদের পরীক্ষা, 24 থেকে 23 তারিখে যদি আমাদের 29 বা 30টা হয়, একটু এদিক সেদিক একদিন, 6-7 দিন পরে আমাদের পরীক্ষা। তো খুবই কিন্তু একটা কি বলবো, হার্টবিট বেড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো পড়াশোনাটা করতে হবে। চলো আমি একদম তোমাদেরকে বের করে দিব এই রমজান রোজা রেখেও তুমি নামাজ পড়ে সব কিছু করে তুমি কিভাবে সময়টাকে কাজে লাগাইতে পারো। দেখো, পড়ার জন্য আমি তোমাকে 9 ঘন্টা বের করব, 8 ঘন্টা 1 ঘন্টা বোনাস। আর ঘুমের জন্য আমি তোমাকে 7 ঘন্টা বের করে দিব। কিভাবে একটু দেখি চলো। আমি একটা কথা বলে নিই এখানে, আমি যে রুটিনটা বা আমি যে সিস্টেমটা, নিয়মটা তোমাকে বলবো, এটা তোমার লাইফস্টাইলের সঙ্গে বা তোমার ক্যারেক্টারের সঙ্গে নাও যেতে পারে। তুমি খুঁজে বের করবা তোমার লাইফস্টাইল বা তোমার ক্যারেক্টার কোনটা, তুমি সে অনুযায়ী তোমার মতো করে কাজটা করবা, একটু এদিক সেদিক করে। আগে চলো দেখি। আমি একদম প্রথমত রাত থেকে শুরু করেছি, রাত আর দিন 2 ভাগে ভাগ করেছি সময়টাকে। রাতে আমি কি করেছি দেখো, একদম শুরু করেছি ইফতারি থেকে। এখন ইফতারিটা থেকে কেন শুরু করলাম, কারণ হচ্ছে তুমি সারাদিন কতটা এনার্জেটিক থাকবা, তুমি কতটুকু ঘুমাবা, তুমি কেমন পড়াশোনা করবা, সব কিছু ডিপেন্ড করে এই ইফতারির উপর। ইফতারিটা যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলেই তোমার পরের দিন তুমি এটার ইফেক্ট পড়বে তোমার শরীরে গিয়ে। খেয়াল করো, তুমি যদি প্রচুর ভাজা পোড়া খাও ইফতারিতে, তুমি যদি বুট মুড়ি জিলেপি এই খাবারগুলো দিয়ে যদি তুমি সব কিছু প্রচুর শুরু করো, ইভেন এক ধাক্কায় এক বসায় প্রথমে 3-4 গ্লাস তুমি শরবত খাইয়া নিলা, এটাও তোমার জন্য একটা খুব খারাপ দিক। কারণ সারা দিন তোমার শরীর পানি পায় নাই, হুট করে তুমি অনেকগুলো পানি একবারে দিচ্ছ বডিকে, এটা বডি নিতে পারে না। আরেকটা বিষয়, ওই যে বললাম বুট শুকনা মুড়ি শুকনা, পরের দিন তুমি হয়তো তাৎক্ষণিক কী করছো, পানিটা একটু খাচ্ছ, কিন্তু এই যে বুট মুড়ি খাওয়া, অতিরিক্ত খাওয়ার ফলে তেল ভাজা পোড়া সব কিছু একটা ভাজা পোড়ার মধ্যে তুমি চলে গেলা। এই যে খাবারটা তুমি নিলা, এটাতে তোমার সারা দিন তুমি কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার টাইম তুমি পাও না।
তো পানি না খাওয়ার কারণে তোমার হচ্ছে কি এই গলা তোমার শুকিয়ে আসে সারাদিন রমজানের কারণে, ক্লান্ত লাগে, কোনো রকম শুয়ে বসে দিনটা খালি পার করার মতো অবস্থা, না পড়াশোনা না কাজ না কোনো কিছুতে মনোযোগ, কিচ্ছু হচ্ছে না। তার মানে এইটা হেরফের করেছো তো সব। তাহলে কি করতে হবে, তুমি সফট খাবার খাবা ইফতারির মধ্যে। আর প্রথমে একটু যে বললাম খেজুর, একটু শরবত নিলা, ধীরে ধীরে পানি খাবা, একবারে এক বসায় 4-5 গ্লাস খাবা না। আর অবশ্যই বরফ দেওয়া পানি যদি না খাইতে পারো সেটাই ভালো, কারণ বরফ দেওয়া পানি খেলে শরীর থেকে খুব মানে একটা ঘামের মতো বের হয়ে পানির মতো বের হয়ে যায়, এটা আরও হুট করে হিতে বিপরীত। একদম তোমার সাধারণ বডিটা সারাদিন পানি পানি, তার উপর তুমি একদম, কেউ কেউ দেখেছি বরফ চিবিয়েও খায়, আমি এমন স্টুডেন্টও দেখেছি বা এমন মানুষকেও আমি চিনি। তো আমি বলবো ইফতারিটার দিকে একটু মনোযোগ দিবা। এবার চলো ইফতারিটা গেল, ইফতারিটা করার পরে হালকা ইফতারি করলে নামাজ পড়তে পারবা। তাহলে নামাজটা পড়ে তুমি আসলে না, মানে মাগরিবের নামাজ আর হচ্ছে তারাবির নামাজ, এই সময়টার মধ্যে খুব বেশি সময় পাওয়া যায় না। তো এই সময়টা তুমি জাস্ট করে টোরে আইসা একটু পানি খাইলা, একটু ফল খাইলা, একটু খাওয়া দাওয়া, একটু জাস্ট বিশ্রামের মধ্যে সময়টা নিলা, এরপর তারাবিটা পড়তে গেলা। তারাবি পইরা তুমি 10টার মধ্যে ধরো চলে আসলা। এখান থেকে ডিপেন্ড করে কে কতটুকু সময় তারাবি পড়ছো, কতটা তারাবি পড়ছো, কত রাকাত পড়ছো। তো যে যতটুকু পড়বা সে ততটুকু সময় একটু বেশি লাগবে, যে একটু কম এটা ডিপেন্ড করে কে কতটুকু পড়বা বা কে কতটুকু পড়ছো। তো সব মিলে আমি 10টা ধরছি। এখন 10টা থেকে 12টা তোমাকে পড়তে হবে। ইভেন পাশে তোমাকে একটা অবশ্যই পানির বোতল নিয়ে বসতে হবে। যদি তুমি এটা না করো তাহলে সারাদিন তুমি ডিহাইড্রেশনে গিয়ে পরের দিন ভুগবা। কারণ আমাদের অনেকে করে কি তারাবি পড়ে এসে শুয়ে পড়ে, আমি এটা আমি মানে সাপোর্ট করি না। কেন সাপোর্ট করি না, তুমি কিন্তু কী করলা দেখো, ইফতারিটা করলা মানে খুব ধুমধাম একটু ইফতারি করলা, করার পরে না তুমি পড়ে আইসা, অনেকে কিন্তু ওই টাইমটা খায় না, হ্যাঁ, কারণ তারাবিটা শরীর ভারী হয়ে যায়, ভারী হয়ে গেলে নামাজটা পড়তে কষ্ট হয়, তো অনেকে খায় না। তো না খাওয়ার কারণে তুমি যদি খাইতে বসো হুট, অনেকে পানি খায় না, তো না খাওয়ার কারণে পানিটাও খাওয়া হইলো না, তুমি আবার তারাবি পড়তে গেলে আইসা কোনো রকম কিছু খাইয়া দিয়ে শুয়ে পড়লা। তা তুমি পানি যে পর্যাপ্ত সারাদিনের পানিটা কোথায় পাইলা, সেটাকে পেয়েছো? এখন ইফতারি তারাবি বা এখন যে খাবারটা এখন পানি খাও নাই, তার মানে পরের দিন গেটার ইফেক্ট তোমার উপরে পড়বে, ঠিক আছে? তাহলে তোমাকে 10টা থেকে 12টা তুমি পড়তে বসবা, এই 2টা ঘন্টা তুমি পড়বা, পড়ার মাঝখানে একটা পানির বোতল নিয়ে বসবা, বা তুমি এর মধ্যে একটু খাবা, এই যে বললাম ওই টাইমটাতে যে খাবার খাইবা বা পরে খাইবা, আগে পরে একটু এদিক সেদিক করে নিবা তুমি, ঠিক আছে, এর মধ্যেই। তাহলে তোমার পানিটাও খাওয়া হবে, একটু পরপর একটু ফল খাইলা, একটু পানি খাইলা, একবারে তো শুধু পানি খাবা না। আর 1 লিটারের বোতল কেন বলেছি, 1 লিটারের বোতল বলার কারণ হচ্ছে এটা মানে হ্যান্ডেল করা সহজ হয়। 2 লিটারের পানি অনেক সময় ধরতে কষ্ট হয়, ঝামেলা লাগে। আবার দেখা যায় পানির জগ কোথায় থাকে, গ্লাস কোথায় থাকে খুঁজে আবার গিয়ে পানি না থাকলে জগের মধ্যে ঝামেলা লাগে, ওইভাবে অনেকেই পরে পানি খায় না। একটা বোতল সাথে নিয়ে বসলে একটু পরপর ঢুক গিললে, একটু পানি খেলে, একটু পড়াশোনা করলা, এটা অবশ্যই করতে হবে। 12টায় ঘুমাইতে গেলা, ঘুমাইতে গিয়ে তুমি 3টা 30 ঘুম থেকে উঠলা, খেয়াল করো 3.5 ঘন্টা এদিকে তোমার ঘুম হয়েছে, বা এদিক সেদিক আধা ঘন্টা ধরলাম আমি, এটা তোমাকে করতেই হবে, ঠিক আছে? এটা যদি করো তারপরে তুমি কী করবা, 3:30 ঘুম থেকে উঠে 3:30 থেকে 5টা পর্যন্ত সেহরি আর নামাজে তুমি সময় দিলা। এরপরে 5টা থেকে 8টা পর্যন্ত তুমি আবার একটা ঘুম দিবা, রাতে 2 ঘন্টার বেশি বা এর বেশি তুমি পড়তে পারবা না। 5টা থেকে 8টা তুমি যদি ঘুমাও তাহলে 3 ঘন্টা, ওদিকে 2 ঘন্টা ছিল, আর এদিকে তোমার কয় ঘন্টা হইল, এই যে এটা হচ্ছে তোমার 10টা থেকে 12টা, তাহলে তোমার পড়াশোনায় তুমি সময় দিয়েছো কয় ঘন্টা, ওদিকে গেলে 2 ঘন্টা, আর রাতে এদিকে 3:30 থেকে যে তুমি 12টা থেকে যে 3টা, তাহলে 1 2 3 কয় ঘন্টা ঘুমিয়েছো তুমি, এদিকে 3 ঘন্টা ঘুমিয়েছো, খেয়াল করো। আবার তুমি কয় ঘন্টা ঘুমিয়েছো, 5টা থেকে 8টা, আবার তুমি 3 ঘন্টা ঘুমিয়েছো, কতক্ষণ হইল, 6 ঘন্টা। এই 8টা কিন্তু মোটামুটি বলতে পারো তুমি রাতের মধ্যেই ফেলতে পারো এটাকে, মানে সকাল হইলেও রাতের মধ্যেই ফেলা যায়। তাহলে তুমি 6 ঘন্টা ঘুম হয়ে গেল তোমার। এরপরে তুমি কি করবা, দিনে 8টায় তোমাকে ঘুম থেকে উঠতে হবে। দেখো তোমাকে ঘড়ির কাঁটার সাথে চলতে হবে, না হয় তুমি মানে লাইফে কিছু করতে পারবে না। এই একটা মাস তুমি যদি কাজে লাগাইতে না পারো তাহলে আসলে তোমার লাইফ পুরো এলোমেলো হয়ে যাবে, তুমি এর জন্য দায়ী হবা, কাউকে দায়ী করতে পারবে না তুমি তখন। আর সাধারণ অন্যান্য স্টুডেন্ট, অন্যান্য সবার চেয়ে আমি বললাম যে তোমরা কিন্তু একটু আলাদা, তো তোমাকে এটা বুঝতে হবে। দেখো তারপরে 8টা 30-এ আধা ঘন্টা সময় দিলাম, ফ্রেশ সবাই একটু খাওয়ার দাওয়ার যেহেতু ঝামেলা নাই, 8টা 30 থেকে 1টা পর্যন্ত তুমি পড়বা। এখন কথা হচ্ছে 8টা 30 থেকে 1টা 4.5 ঘন্টা তুমি কি টানা পড়বা? না, এতক্ষণ পড়া যায় না, মনোযোগ থাকে না, কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায়। তাহলে তুমি কি করবা, মাঝখান দিয়ে 2 ঘন্টা পড়ার পর একটা ব্রেক নিবা, 30 মিনিটের হতে পারে, একটু তন্দ্রাচ্ছন্ন চলে আসলো, একটু বিশ্রাম নিলা, চোখ বন্ধ করে শুধু দেখলাম মাকে বা কি যে আছে বললো আমাকে একটু জাগাই দিও, অথবা একটা অ্যালার্ম দিয়ে রাখলা নিজেই, ঠিক আছে? একটু 30 মিনিটের একটা ব্রেক নিলা, এর ফাঁকে 1টায় উঠে নামাজ পড়ে জাস্ট তুমি মসজিদে গেলা একটু, অথবা আবার একটু বিশ্রাম নিলাম, মনে করার সময় একটু নামাজটা পড়ে আসার পরে চোখ দুটো একদম মানে জ্বলে উঠে নামাজ পড়ে আসার পরে গোসল করার পরে আবার একটু ব্রেক নিলা, তাহলে এখান থেকে 1.5 ঘন্টা এখানে তোমার চলে গেল। তাহলে আড়াইটা থেকে তুমি যদি 4:30 পর্যন্ত পড়াশোনা করো তাহলে তুমি আবারও 2 ঘন্টা পড়তে পারছো। খেয়াল করো কয় ঘন্টা, 2 ঘন্টা। সকালে কয় ঘন্টা পড়েছো, 4 ঘন্টা। তাহলে 2 4 6, 6 আর 2 কয় ঘন্টা, 8 ঘন্টা। এইবার দেখো তুমি খুব সুন্দর করে, তো তুমি 4:30টার মধ্যে আসর নামাজ পড়তে উঠে গেলা। আসর নামাজ পড়তে ওঠার পরে অনেকে আমি বলবো এইটুকুর মধ্যেই ক্লোজ করে দিও, অনেকে দেয় এটা,
কারণ 6টার মধ্যেই তো আবার একটু কাজ থাকে, মাকে হেল্প করার থাকে। আর যাদের বাসায় লোক আছে, মনে করো পর্যাপ্ত লোক আছে, বা যে একটু বেশি ডেডিকেটেড, যে আমি সময় নষ্ট করতে চাই না, সে কিন্তু ওই নামাজটা পড়ার পরেও তুমি কিন্তু আরও 1 ঘন্টা এখানে পাচ্ছ, বা 1 ঘন্টা তুমি এখানে বের করতে পারো। ওই দিক থেকে 6টা 13তে গিয়ে ইফতারি এরকম এদিক সেদিক হতে পারে 1-2 মিনিট, তো তুমি কিন্তু মানে 5:30 পর্যন্ত আধা ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট এরকম সময় তুমি বের করতে পারো চাইলে এখান থেকেও। তাহলে যারা, এটা হচ্ছে বোনাস, যারা একটু বেশি ডেডিকেটেড বা যাদের বাসায় লোক আছে, মাকে হেল্প করার প্রয়োজন নাই, বা ওকে ঠিক আছে সমস্যা নেই, আমি পড়তে চাই, আমি সময় নষ্ট করতে চাই না, তারা এই আরও 1 ঘন্টা পেয়ে যাবা। তাহলে তোমার কিন্তু পড়াশোনা হয়ে যাচ্ছে এদিকে 9 ঘন্টা, 8 ঘন্টাই ধরলাম আমি, ডেডিকেটেড যারা তারা আরও 1 ঘন্টা বাড়াবে। আর তোমার এই যে এদিকে কি হইলো, দুপুরে যে তুমি ব্রেক টাইম নিলে নামাজ আর হচ্ছে তোমার গোসলের জন্য, এখানে আধা ঘন্টা একটু তুমি তন্দ্রাচ্ছন্ন চলে আসলে, একটু বিশ্রাম নিলে নতুন করে এনার্জি পাওয়া যায় আবার পড়ার জন্য। আবার সকালেও কিন্তু তুমি আধা ঘন্টা বিশ্রাম নিয়েছো, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে তোমার ঘুম কিন্তু 7 ঘন্টায়, ঘুমের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, সব কিছু কিন্তু ঠিকঠাক থাকছে। আর আমি বলবো সকালের দিকে যখন তোমার এনার্জেটিক থাকো তুমি, তখন তুমি মুখস্থ পড়াগুলি পড়বা, ঠিক আছে, যেগুলি মুখস্থ করা প্রয়োজন বা একটু জোর দিয়ে পড়া লাগে, ঠিক আছে, এই টাইপের পড়াগুলি একটু সকালের দিকে পড়বা, এনার্জি থাকে। দুপুরের পর থেকে মানুষের স্বাভাবিকভাবে রোজা রাখলে এনার্জিটা একটু কমে আসে, তো এনার্জি যখন কমে আসে, তুমি তো আর কঠিন পড়া, মুখস্থ পড়া, নতুন কোনো বিষয় এখানে মনোযোগ দেওয়া, ব্রেনকে অতি চাপ দিতে পারবা না। তো এই টাইমে তুমি কী করবা, হয় তুমি ম্যাথ নিয়ে বসবা, ম্যাথটা তো একটু ইজি, এখন তো মুখে কোনো কথা লাগে না, মুখস্থ লাগে না, তুমি জাস্ট বুঝে বুঝে করলা। অথবা তুমি এমসিকিউ সলভ করতে পারো, ম্যাথ হোক বা বাংলা হোক, যেই কোনো টপিকেরই হোক না কেন, বিষয়েরই হোক না কেন, অথবা মডেল টেস্ট সলভ করতে পারো তুমি, ঠিক আছে। এই সহজ কাজগুলো বিকেলের দিকে রাখবা, আর একটু জটিল মানে যে বিষয়গুলো মুখস্থ করা, নতুন কোনো পড়া, সেইগুলো তুমি সকালের দিকে রাখবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি। আর একটা কথা, ঘড়ির কাঁটার সাথে আবারও চলতে বলছি। এখন কেউ কেউ আছো রাতে ঘুমাও না, অভ্যাস নাই, তোমরা রাতে সজাগ থাকো, এখন কিছু করার নাই, তোমার লাইফ যদি এরকম হয় আমি তো এটা কিছু বলতে পারবো না তোমাকে, কিন্তু চেষ্টা করো তবুও রাতে ঘুমানোর, কারণ রাতে যদি তুমি না ঘুমাও তাহলে তোমার জন্য লাইফটা কী হয়ে যাবে জানো, অনেক প্রবলেমেটিক হয়ে যাবে। 1 মাস তুমি এই সার্কেলে চলছো, হুট করে গিয়ে 6-7 দিনে চেঞ্জ করতে পারবে না। পরীক্ষার সময় গিয়ে পরীক্ষার হলে তুমি দিনের বেলা মানে তুমি এটার ইফেক্ট তোমার উপর পড়বে, মাথা ঘুরাবে, চোখে ঘোলা ঘোলা দেখবে, তখন তুমি কিচ্ছু দেখবে না, লিখতে পারবে না, অনেক পারার পরেও তুমি দিয়ে আসতে পারবে না। ঘুম এত বড় একটা বিষয়, তুমি যদি সঠিকভাবে না ঘুমাও তুমি পরীক্ষার হলে গিয়ে কিছুই দিয়ে আসতে পারবে না। তো হুট করে এতদিনে অভ্যাস করেছো, ইভেন 1 মাস ধরে এটা চর্চা করেছো, হুট করে কি করে 6 দিনের 5 দিনটা চেঞ্জ করে ফেলবা, আবারও তো এরকম একটা সময় লাগবে। সেই জন্য আমি বলবো ঘুমটা রাতেই ঘুমাও, দিনের বেলায় তুমি পড়াশোনাটাতে সময় দাও, একটু বিশ্রাম নাও, একটু করে নাও, 2 ঘন্টা না পারো 1 ঘন্টা পর একটু বিশ্রাম নাও, আবার একটু শুয়ে পড়লা, একটু গড়াগড়ি করলা বিছানার মধ্যে, আবার উঠে একটু নতুন উদ্যমে নিজেই নিজেকে বললে না আমাকে পড়া আছে, আমাকে পড়তে হবে, ঠিক আছে। তো সব মিলে যদি তুমি এইভাবে করো, ওই যে একটু দেখে দেখলে তো আমি বললামই, যার যার লাইফস্টাইল, যার ক্যারেক্টার অনুযায়ী তুমি করে নিবা, কিন্তু ওভারঅল এটাই হচ্ছে তোমার রমজানের রুটিন। যদি তুমি এভাবে ফলো করতে পারো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।